ফকিন্নির বাচ্চা, তুই কোন সাহসে আমার জায়গায় বসেছিস? এই বেঞ্চের কোথাও তো আপনার নাম লেখা নেই, তাহলে এইটা আপনার জায়গা হলো কি করে? আমি এক গালে হাত দিয়ে। তোর তো সাহস কম না, আমার মুখে মুখে তর্ক করিস? আমি তো শুধু একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করলাম, তার জন্য আমাকে মারতে হবে? ওই, কে আছিস? এই ফকিন্নির বাচ্চাকে আমার চোখের সামনে থেকে দূরে সরিয়ে নিয়ে যা, না হলে ও আজকে আমার হাতে খুন হবে। আনিকা, আনিকা, তুই তোর মাথা একটু ঠান্ডা কর, আমি ওকে নিয়ে যাচ্ছি। যা করার তাড়াতাড়ি কর, আমি ওকে আমার চোখের সামনে আর এক মুহূর্ত সহ্য করতে পারবো না। আচ্ছা আচ্ছা ভাই, তুমি তোমার বইগুলো নিয়ে আমার সাথে একটু আসো। সেই ছেলেটা আমাকে উদ্দেশ্য করে বলে। তারপর আমি বললাম, কেন? আমি আপনার সাথে যাব কেন? আর আপনি আমাকে নিয়ে কোথায় বা যাবেন? বেশি দূরে না, একটু ক্লাসরুমের বাইরে তোমাকে কিছু বলার আছে, তাই আমার সাথে চলো। আচ্ছা চলুন। তারপর আমি আমার ব্যাগপত্র নিয়ে ছেলেটার পিছনে পিছনে ক্লাসের বাইরে চলে আসলাম। আমাকে এখানে কেন আনলেন? তুমি কি এখানে নতুন এসে ভর্তি হয়েছো? হ্যাঁ, আমি এখানে কলেজে এসে ভর্তি হয়েছি। কিন্তু আপনি কে? আর আপনি আমাকে আমার জায়গা থেকে উঠিয়ে এখানে নিয়ে আসলেন কেন? আমার নাম রিয়াজ, আমি এই শহরে থাকি, কিন্তু আমার তো মনে হয় না আমি এর আগে তোমাকে এই শহরে কখনো দেখেছি। তুমি কি এই শহরে নতুন? হ্যাঁ, আমার বাড়ি গ্রামে। আগে অন্য একটা ভার্সিটিতে পড়তাম, কোনো এক কারণে সেখান থেকে এইখানে চলে এসেছি। ও আচ্ছা, তুমি কি জানো একটু আগে তুমি যার সাথে তর্ক করলে সে কে? না, কে সে? ওর নাম আনিকা, এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ীর একমাত্র মেয়ে। ও যখন যা চায় সেটাই ওর বাবা ওকে এনে দেয়। তো আমি কি করব? আরে ভাই, তুমি কি এখান থেকে পড়ালেখা করতে চাও না? আমি পড়ালেখা করতে চাইবো না কেন? এখানে তো আমি পড়ালেখা করতেই এসেছি। যদি এখানে তুমি পড়ালেখা করতে চাও তাহলে আনিকার সাথে কোনো ঝামেলা করো না। ও যাই বলবে তুমি চুপচাপ মুখ বুজে সব সহ্য করে নিও। আমি আমার বাবার টাকায় খাই, শুধু শুধু ওই মেয়ের কথায় কেন চলতে যাব? তুমি যদি ওর কথা মতো না চলো আর ওর সাথে ঝামেলা করো, তাহলে পরের দিন তুমি নিজের পা দিয়ে আর চলতে পারবে না। কেন? কারণ আনিকা যদি একবার ওর বাবার কাছে গিয়ে বলে যে তুমি ওর সাথে খারাপ ব্যবহার করেছো, তাহলে ওর বাবা গুন্ডা পাঠিয়ে তোমার হাত পা ভেঙে ফেলবে। ওর বাবা কি গুন্ডাদের সর্দার? না, ওর বাবা ব্যবসায়ী। আচ্ছা, তুমি যে মেয়ের কথা বললে, আনিকা নাকি বনিকা, সে কি আগে ওর বাবাকে দিয়ে কোনো ছেলের হাত পা ভাঙিয়েছে? হ্যাঁ, তাই তো তোকে বলছি ওর থেকে দূরে দূরে থাকিস। আচ্ছা, তারপর রিয়াজ সেখান থেকে চলে গেল। আমি সেখানে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, এখন তাহলে আমি কোথায় বসবো? যদি ওই জায়গাটা ওই মেয়ে আনিকা নাকি বনিকার হয়, তাহলে সে তো এখন সেখানে বসবে। তাহলে আমাকে অন্য ব্রেঞ্চে বসতে হবে। এইসব ভাবতে ভাবতে আমি ক্লাসের দিকে যেতে লাগলাম। তার আগে চলুন আপনাদের আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম সাগর দে, বাড়ি এই দেশের কোনো একটা ছোট গ্রামে। গ্রামের নাম না হয় নাই বললাম। আর আমি কালকে ইউনিভার্সিটিতে তৃতীয় বর্ষে এসে ভর্তি হয়েছি। তার সাথে এই শহরে কালকেই প্রথম আসলাম। আপনাদের পরিচয় দিতে দিতে আমি ক্লাসে চলে এসেছি। রিয়াজের কথা শুনে আমি এমনিতেই ভয় পেয়েছি, আর ক্লাসে এসে যা দেখলাম তা দেখে আরো ভয় পেলাম। কারণ ক্লাসে এসে দেখি আমি যে জায়গাটাতে বসেছিলাম সেখানে আনিকা একটা মেয়েকে দিয়ে জায়গাটা টিস্যু দিয়ে মুছছে। তাহলে ভাবেন মেয়েটাকে সবাই কতটা ভয় পায়, যার জন্য অন্য একটা মেয়ে তার জায়গা মুছে দিল। মোছানো শেষ হওয়ার পর আনিকা সেই জায়গায় গিয়ে বসলো। আমি তারপর ভয়ে ভয়ে অন্য একটা বেঞ্চে বসতে গেলাম, কিন্তু সেখানে বসা ছাত্রছাত্রীরা আমাকে বসতে দিল না। এইভাবে যে বেঞ্চেই বসতে চাই না কেন, আমাকে কোনো বেঞ্চেই বসতে দিল না। সবাই আমাকে ওই বেঞ্চ থেকে উঠিয়ে দিল। তাই শেষ পর্যন্ত আমি সবার পিছনের একটা বেঞ্চ ছিল সেইটাই গিয়ে একা একা বসে পড়লাম। কিছু সময় পর স্যার আসলো, ক্লাস শুরু হলো। দেখতে দেখতে একটা একটা করে সবকটা ক্লাস শেষ হয়ে গেল। ক্লাস শেষ হওয়ার পর আমি আমার মতো হাঁটতে হাঁটতে ভার্সিটির গেটের কাছে যেতেই হঠাৎ কেউ একজন আমাকে পিছন থেকে ডাক দিল। ওই খান, এদিকে আয়। কাকে না কাকে ডাকছে? যদি আমাকে ডাকতো তাহলে তো আমার নাম ধরে ডাকতো। আমি সেইটা ভেবে আমার মতো হাঁটতে লাগলাম। ওই ফকিন্নি খ্যাত,
তোকে ডাকছি, তোর কানে যায় না? আপনি কি আমাকে বলছেন? পিছনে ঘুরে এখানে তোকে ছাড়া কি আমার কাউকে খ্যাতের মতো দেখাচ্ছে? পিছনে তাকিয়ে দেখলাম আমাকে যে ডাকছিল সে আর কেউ না, সেই মেয়েটি, অর্থাৎ আনিকা। আর আনিকার কথা শুনে ওর আশেপাশের ছেলে মেয়েগুলো হাসতে লাগলো। আমি নিশ্চুপ। ওই খ্যাত, ওইখানে দাঁড়িয়ে থাকবি নাকি এখানেও আসবি? আমি ভয়ে ভয়ে আনিকার কাছে গেলাম। আমাকে কেন ডাকলেন? কিরা ফকিনি, তুই এমন ভাবে কথা বলছিস কেন? হ্যাঁ, ভালো মতো কথা বলতে পারিস না? না না, আসলে থাক, আমার তোর আসলে আর নকলে শোনার দরকার নেই। আমাকে এখানে হঠাৎ কেন ডাকলেন সেটা তো বলেন। তোর মতো খ্যাতকে ডাকার জন্য কি আমার আবার কোনো একটা কারণ দেখাতে হবে? না না, আমি আসলে তা বলতে চাইনি। আমাকে আপনার কোনো প্রয়োজন নেই যেহেতু। আমি তাহলে এখন আসি। কথাটা বলেই আমি হেঁটে চলে যেতে লাগলাম। দাদারা, কোথায় যাচ্ছিস? তোকে যে জন্য ডাকলাম সেটা তো বলাই হলো না। আনিকা দৌড়ে আমার সামনে চলে আসলো। আনিকাকে এমন হঠাৎ করে আমার সামনে আসতে দেখে আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। তাই আস্তে আস্তে পিছনে যেতে লাগলাম। একটা কথা বলে রাখা ভালো, কালকে রাতে বৃষ্টি হয়েছিল আর আমরা এখন ভার্সিটির মাঠে দাঁড়িয়ে কথা বলছি। তুই আজকে আমার ছিটে বসেছিলি, আমি উঠতে বলার পরেও তুই উল্টো আমার সাথে তর্ক করলি, আর এখন চুপচাপ কোনো কথা না বলে চলে যাচ্ছিস। তুই ভাবলি কি করে তুই এত কিছু করার পরেও আমি তোকে কিছু বলবো না? আমি এই ভার্সিটিতে নতুন এসেছি, তাই জানতাম না যে ওইটা আপনার সিট, তাই ভুলে বসে পড়েছি। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা? সেটা তো আমি তোমাকে করছি না চান্দু। বিশ্বাস করেন, আমি সত্যি বলছি। আমি জানতাম না যে ওইটা আপনার সিট ছিল। ক্লাসে এসে দেখলাম ওই জায়গায় কেউ বসে নেই, তাই আমি গিয়ে ওইখানে বসে পড়েছি। আমি যদি জানতাম যে ওইটা আপনার সিট তাহলে কখনো সেখানে বসতাম না। তুই সেখানে ইচ্ছে করে না ভুলে বসেছিস? আমি ওইসব জানতে চাই না। আমি শুধু জানি তুই ওইখানে বসেছিস, আর তোর এতটাই সাহস যে তুই আমার মুখের উপরে কথা বলেছিস। এর জন্য তোকে শাস্তি পেতে হবে। শাস্তি? শাস্তির কথা শুনে আমার গলাটা শুকিয়ে আসলো। হ্যাঁ, শাস্তি। ওই তোরা বলতো ওকে কি শাস্তি দেওয়া যায়? আনিকা, তুই ওর ওই তেলে মাখা লম্বা লম্বা চুলগুলো কেটে দে। না না আনিকা, তুই বরং ওর শার্ট প্যান্ট খুলে রেখে দে। এইভাবে এক একজন এক এক কথা বলতে লাগলো। দয়া করে আমাকে এইসব শাস্তি দিয়েন না। আজকে আমার এই ভার্সিটিতে প্রথম দিন। দয়া করে আমার প্রথম দিন এইভাবে নষ্ট করে দিয়েন না। হাত জোর করে কান্না করে বললাম কথাগুলো। তুই আমার সামনে হাত জোর করিস বা ন্যাকা কান্না করিস, কোনোটাতেই কাজ হবে না। শাস্তি তো তোকে পেতেই হবে। এইসব বলতে বলতে আনিকা আমার দিকে এগিয়ে আসতে লাগলো আর আমি এক পা করে পিছনে যেতে লাগলাম। কিন্তু শেষ রক্ষা আর আমার হলো না। হঠাৎ করে এমন একটা কিছু হলো যার জন্য আনিকার মাথার বুদ্ধি চলে আসলো যে আমাকে কি শাস্তি দিবে। আর সেই শাস্তিটা যে এতটা লজ্জাজনক হলো যে আমি আর ভার্সিটির কারোর সামনেই মাথা উঁচু করে চলতে পারবো না। আনিকাকে আমার দিকে এভাবে এগিয়ে আসতে দেখে আমি এক পা করে পিছনের দিকে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে আনিকা থেমে যায়। আনিকা নিচের দিকে তাকিয়ে দেখে ও কাদার মধ্যে পা দিয়ে ফেলেছে, আর তাই কাদায় ওর পা মেখে গিয়েছে। আগেই বলেছি কালকে রাতে বৃষ্টি হয়েছিল, তাই মাঠের কিছু জায়গায় এখনো কাদা ছিল। আমি পিছনে যাওয়ার সময় কোনো কারণে আমি বেঁচে গিয়েছিলাম, কিন্তু ভুল করে আনিকা ওর পা কাদায় দিয়ে ফেলে। এইটা আনিকার জন্য ভুল হলেও আমার জন্য একটা অপরাধ হয়ে গিয়েছিল। আনিকার পায়ে কাদা লেগে গিয়েছে দেখে সেখানে থাকা ওসব বন্ধু বান্ধবীরা আনিকার উপর হাসতে শুরু করে দেয়। আনিকা, তুই ওই খ্যাতটাকে মারতে গিয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনলি। ঠিক বলেছিস রিয়াদ। আনিকার এই ব্যবহারে আমার একটা প্রবাদ মনে পড়ে গেল, কি প্রবাদ? নিজের পায়ে নিজেই কুড়াল মারা। সিয়ামের এই কথা শুনে সবাই আনিকার উপর আবার হাসতে শুরু করে, আর আনিকা এদিকে মাথা নিচু করে রয়েছে। সিয়ামের প্রবাদটি শুনে আমিও ফিক করে হেসে দেই। আমার মুখে হাসির শব্দ পেয়ে আনিকা নিচ থেকে মাথা উঁচু করে আমার দিকে তাকায়। খুব হাসি পাচ্ছে না তোর? দাঁড়া, দেখাচ্ছি তোকে। না না, আমি হাসছিলাম না তো, হাসছিল তো ওনারা।
তাহলে কি আমি ভুল শুনেছি? হতে পারে। তুই কি বোঝাতে চাস আমি কানে ভুল শুনি? আজকে তোর জন্য আমার পায়ে কাদা ভরেছে। আমি কি করলাম? আপনি তো আমাকে ধরতে এসেছিলেন, তাই তো আপনার পায়ে কাদা ভরলো। চুপ, একদম চুপ। তোর জন্য যেমন আমার পায়ে কাদা ভরেছে, তাই তুই নিজেই আমার পা মুছে দিবি। কিন্তু আমি তো কিছুই করিনি। আপনি তো। আবার আমার মুখে মুখে তর্ক করিস? বুঝেছি, তোকে এইভাবে বললে হবে না। হুম, বাকিদের মতোই তোকেও শিক্ষা দিতে হবে। না না, আপনি আমাকে কিছু করিয়েন না। আমি আপনার পায়ের জুতা মুছে দিচ্ছি। তাড়াতাড়ি দে। আপনি একটু অপেক্ষা করুন, আমি কোথাও থেকে একটা কাপড় নিয়ে আসি, তারপর আপনার পা মুছে দিচ্ছি। কাপড়ের টুকরো আনার কোনো দরকার নেই। তাহলে আমি আপনার পায়ের জুতা মুছবো কি করে? কেন, তো চুল আছে না? চুল দিয়ে মুছে দিবি। চুল দিয়ে? হ্যাঁ, এত বড় বড় চুল রেখেছিস, কখনো তো এইগুলো কাজে আসে না। আজকে চুল দিয়ে আমার পা আর জুতো মুছে দে। অন্তত তোর চুল আজকে তোর কোনো উপকারে লাগবে। কথাটা বলেই আনিকা হাসতে শুরু করলো। কি পারবি না? দাঁড়া, দেখাচ্ছি। ওই, তোরা ওকে ধর তো। কেন রে, ওর মতো খ্যাতকে ধরে কি করব? দুজনে মিলে ওকে নিচে করে জাতা দিয়ে ধরবি, আর একজন ওর চুল দিয়ে আমার পা আর জুতো মুছে দিবি। আনিকা, এসবের কি দরকার? ছেলেটা একটু না হয় ভুল করে ফেলেছে, তাই বলে ভার্সিটির সবার সামনে এমন অপমান করার কোনো দরকার আছে? দরকার আছে। এই 2 বছরের কারোর কোনোদিন সাহস হয়নি আমার মুখের ওপর কথা বলতে, আর ওর কত বড় সাহস আমাকে এসে আমার মুখের ওপর কথা বলে। ওকে তো এর শাস্তি পেতেই হবে। ওই, তোরা ওকে ধর। আনিকার এইটুকু কথা শোনার পরে আমি আর সেখান থেকে চলে আসলাম। অন্যদিকে আমি যাওয়ার পর আনিকা ওর বন্ধু বান্ধবীদের সাথে বসলো। না না, আমি আমার চুল দিয়ে আপনার পায়ের জুতো মুছে দিতে পারবো না। আনিকার কথা শুনে আমি সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু শেষ রক্ষা আর হলো না। রিয়াদ, সিয়াম আর শুভ্র আমাকে ধরে ফেললো। তারপর যা হওয়ার তাই হলো। আমাকে জোর করে রিয়াদ আর সিয়াম আনিকার পায়ের সামনে ধরলো, আর শুভ্র আমার বড় বড় চুলগুলো দিয়ে আনিকার পা আর জুতা পরিষ্কার করে দিল। এটা দেখে ভার্সিটির সবাই হাসতে শুরু করলো। আনিকার জুতা পরিষ্কার হয়ে যাওয়ার পর ওরা আমাকে ছেড়ে দিল, আর আমি মাথা নিচু করে নিজের বইগুলো হাতে নিয়ে সেখান থেকে চলে আসতে লাগলাম। তাছাড়া যে আমার কাছে আর কোনো পথও নেই, কারণ আমরা গরিব। আসার সময়ও সবাই আমাকে দেখে দেখে হাসছিল। আমি চলে আসার সময় আনিকা পিছন থেকে আমাকে বলল, আজকের মতো এতটুকু করে ছেড়ে দিলাম। এরপর যদি আর কোনো দিন তুই আমার মুখের উপর কথা বলিস, তাহলে তোকে আর এইভাবে অপমান করে ছেড়ে দিব না। কথাটা মনে রাখিস। দোস্ত, আর যাই বলিস আর না বলিস, ওই ক্ষেতের চুল দিয়ে তুই যে নিজের পা আর জুতো মুছে নিয়েছিস, এটা দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। হ্যাঁ আনিকা, সত্যি দেখতে অনেক ভালোই লেগেছে। ওই ফকিন্নির বাচ্চা ফকিন্নি এখন বুঝবে ও কার সাথে তর্ক করছে। ওর কত বড় সাহস! ও প্রথম দিনই ইউনিভার্সিটিতে এসে আমার সাথে তর্ক করে, আমার জায়গায় বসে। এইবার বুঝবে কত ধানে কত চাল। আনিকা, তুই একটু আগে যা করলি সেটা কিন্তু আমার কাছে একটুও ভালো লাগেনি। ছেলেটা ভার্সিটিতে নতুন এসেছে, যদি জানতো তোর মুখের উপর কথা বলা আর তোর সিটে বসার পরিণতি খারাপ হবে, তাহলে হয়তো এমনটা করতো না। দেখ নীলিমা, তুই এসব বুঝবি না। ওর মতো ফকিনীদের প্রতি এত মায়া দেখাতে হয় না। ওরা যেমন আছে তেমনই থাকতে দে। এ তো একদম ঠিক বলেছে। তুই ওদের মতো ফকিন্নিদের নিয়ে এত ভাবিস না। ও ওর কর্মের ফল পেয়েছে। ক্লাস তো শেষ, চল এখন বাড়িতে চলে যাই, না হলে আবার দেরি হয়ে যাবে। হ্যাঁ চল। সবাই যার যার মতো বাড়ি চলে গেল, আর আমি মেসে এসে কোনো মতে বইগুলো নিজের পড়ার টেবিলে রেখে দিয়ে আমি আয়না দিয়ে আমার চুলগুলো দেখতে লাগলাম। আমার সবগুলো চুলে আনিকার পা আর জুতোর কাদা লেগে আছে। আমি এতটা কষ্ট করে আমার চুলগুলো বড় করেছিলাম, আর ওই আনিকা কিনা আমার চুলগুলোর সাথে এমনটা করলো। আচ্ছা, আমরাও তো ওদের মতোই মানুষ। আমি না হয় না জেনে একটা ভুল করে ফেলেছি, তাই বলে আমাকে এমন শাস্তি দিতে হবে? কথাগুলো ভাবছি আর রাগে কষ্টে নিজের চুলগুলো টেনে টেনে ছিঁড়তে লাগলাম। আমাকে রুমে এমন করতে দেখে হঠাৎ কেউ একজন এসে আমার হাত ধরে আমাকে থামিয়ে দিল।
এখানে তো কেউ আমাকে চিনে না, বা আমি এখনো কারোর সাথে তেমনভাবে পরিচিত হইনি। তাহলে কে এসে আমার হাত ধরলো সেইটা দেখার জন্য আমি মাথা উঁচু করে উপরের দিকে তাকালাম। আমি সামনের দিকে দেখলাম রিয়াজ আমার হাত ধরে আছে। রিয়াজকে দেখে আমি কিছুটা অবাক হলাম, কারণ রিয়াজের এখন তো এখানে থাকার কথা না। তুই আমার পাগলের মতো করছিস কেন? হাত ছাড়েন। আমি পাগলের মতো করি বা স্বাভাবিক মানুষের মতো করি, তাতে আপনাদের কি? আমাদের মতো গরিবদের অপমান করতে তো আপনাদের ভালোই লাগে। সাগর, শান্ত হ একটু। আমি জানি আনিকের ব্যবহারে তুই অনেক কষ্ট পেয়েছিস, কিন্তু কষ্টের কারণে নিজের কোনো ক্ষতি করে বসিস না, প্লিজ। আচ্ছা বলুন তো, আপনি কে? বারবার কেন ওই মেয়ের হয়ে আপনি এত কথা বলতে আসেন কেন? ওই মেয়ে আপনার কি হয়, নাকি আপনি ওনাকে ভালোবাসেন? আনিকে আমার কিচ্ছু হয় না, আর আমি ওকে ভালোবাসি না। তাহলে বারবার আপনি ওর হয়ে কথা বলতে আসেন কেন? আমি ওর হয়ে তোকে কিছু বলতে আসিনি। তাহলে কেন এসেছেন এখানে? উহ, বুঝেছি, মজা দেখতে এসেছেন। মজা? কিসের মজা? ভার্সিটিতে ওই মেয়ে সবার সামনে আমাকে এইভাবে অপমান করলো, তারপর আমি মেসে এসে কি করছি সেইটা দেখে মজা নিতে এসেছেন, তাই না? না না, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে সান্ত্বনা দিতে এসেছি। চাই না আমি কারো মিথ্যা সান্ত্বনা। আপনাদের মতো বড় লোকদের আমার ভালো মতোই চেনা আছে। আপনাদের সান্ত্বনার মাঝেও মিথ্যে ছলনা থাকে। সাগর, তুমি আমাকে সম্পূর্ণ ভুল বুঝছো। আমি জানি আনিকা তোমার সাথে যা করেছে তার জন্য তুমি অনেক কষ্ট পেয়েছো, তাই আমি তোমাকে বোঝাতে এসেছিলাম। লাগবে না আমাকে বুঝাতে, আমি নিজেই নিজেকে বুঝাতে পারবো। এখন যদি আপনি এখান থেকে চলে যেতেন তাহলে আমি খুব খুশি হতাম। ঠিক আছে, তুমি যখন চাও না আমি এখানে থাকি, তাহলে আমি চলে যাচ্ছি। কিন্তু মনে রেখো, এই ভার্সিটিতে সবাই তোমার উপর হাসাহাসি করলেও আমি কিন্তু কখনো তোমাকে নিয়ে হাসাহাসি করি না বা করব না। কেন? আপনি আমার মাঝে এমন কি দেখলেন যার জন্য আমাকে নিয়ে হাসাহাসি করবেন না? জানি না, তোমাকে প্রথমবার দেখে আমার তোমার প্রতি কেমন একটা ভালো লাগা কাজ করেছে। বারবার মনে হচ্ছে তোমাকে এর আগে আমি কোথাও জানি দেখেছি। কথাটা শুনে আমি ভয় পেয়ে গেলাম, কারণ আমি চাই না এখানকার কেউ আমাকে চিনে নিক, তাহলে যে আমি এখানেও থাকতে পারবো না। তাই আমি বললাম, কি কি- কি কি আবোল তাবোল বলছেন? জানতো এখান থেকে। আপনার এই অযথা কথা শোনার মতো সময় আমার কাছে নেই। কথাটা বলে এক প্রকার জোর করে আমি রিয়াজকে ঘর থেকে বের করে দিলাম। রিয়াজকে ঘর থেকে বের করে চিন্তায় পড়ে গেলাম, তাহলে কি রিয়াজ আমাকে চিনে ফেললো? না, এইটা হতে পারে না। রিয়াজ যদি আমাকে চিনে ফেলে তাহলে আমার এখানে আসাটা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে। না, এইটা আমি হতে দিব না। আমাকে যে করেই হোক না কেন রিয়াজকে আমার থেকে দূরে রাখতে হবে, কারণ আমি চাই না আমাকে এখন রিয়াজ কেন কেউ যেন না চিনে। তাহলে আমার এখানে থাকা আর সম্ভব হবে না। এসবই ভাবতে ভাবতেই সেই দিনের মতো রাতটা পার করলাম। পরের দিন সকালে ভার্সিটিতে যাওয়ার পর থেকেই সবাই আমাকে দেখে হাসতে লাগলো। তবুও সবার হাসি উপেক্ষা করে আমি ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে সবার পিছনের বেঞ্চে গিয়ে বসলাম। কিছু সময় পর আনিকা সহ ওর সব বন্ধু বান্ধব ক্লাসে আসলো। জানিসই তো আমি নির্লজ্জ মানুষ অনেক দেখেছি, কিন্তু ওই ছোট লোকের মতো আর একটাও নির্লজ্জ মানুষ দেখিনি। কেন রে, আজকে আবার কি হলো? দেখোস না, কালকে এত কিছু করলাম তারপরেও কেমন বেহায়ার মতো আজকে ক্লাসে চলে এসছে। এখানে নির্লজ্জের কি আছে? ও এখানে পড়ালেখা করতে এসেছে, তাই ক্লাসে এসেছে। তোদের মতো যদি ও ঘোরাঘুরি করতে আসতো তাহলে নিশ্চয়ই এত কিছু হয়ে যাওয়ার পরে আজকে অন্তত ক্লাসে আসতো না। তুই সবসময় ওই ফকিনীর হয়ে কথা বলিস কেন রে? প্রথম দেখাতে ওকে কি তোর ভালো লেগে গেছে নাকি? না, আমার ওকে ভালো লাগেনি। তাহলে ওর হয়ে তুই এত কথা বলছিস কেন? আরে আরে ওই ফকিন্নির হয়ে কথা বলবে বা কেন? ওইটা আর ও তো একই জায়গার। একই জায়গার মানে? মানে ও যেমন ফকিন্নি তুইও তো তেমনই ফকিন্নি। আমাদের মতো তো আর তুই বড় লোক না। আনিকা, চিৎকার করে কোনো লাভ নেই। আর ভুলে যাস না আমি কে। এরপর থেকে যদি আমার সাথে বড় গলায় কথা বলতে আসিস তাহলে তোর এমন হাল করব যে তোর আত্মহত্যা করা ছাড়া তুই চোখের সামনে আর কোনো পথ খোলা পাবি না। ছি আনিকা ছি, আমি জানতাম তুই একটু অহংকারী। তোর বাবা বড়লোক তাই তুই সবাইকে তোর বাবার ভয় দেখাস, কিন্তু আমি কখনো ভাবিনি তুই এতটা নিচু। কি তুই আমাকে নীচ বললি?
হ্যাঁ বলেছি, কারণ তুই নিচু। তুই আমাকে আর ওই ছেলেকে ফকিন্নি বললি না। আসলে আমরা দুইজনের কেউই ফকিন্নি না। ফকিন্নি হলো তুই। তার না হলে কেউ কি তার 2 বছরের বান্ধবীকে এসব বলে, তার জীবন ধ্বংস করে দেওয়ার কথা বলতে পারে? দেখ নীলিমা, এখন কিন্তু তুই মাত্রাতিরিক্ত কথা বলে ফেলছিস। এর ফল কিন্তু ভালো হবে না। আর যাই হোক না কেন, ফল নিয়ে আমি ভাবি না। তাছাড়া আমি ভুল কিছু বলছি না। তুই যেমন প্রকৃতির মানুষ, আমি ঠিক তেমনটাই বলছি। নীলিমা, শেষবারের মতো বলছি, চুপ করে যা। না হলে এরপর থেকে তোর সাথে আমার সব সম্পর্ক এখানেই শেষ। আর তার সাথে সাথে তোর সাথে যা কিছু হবে তার জন্য আমি দায়ী না। আরে রাখ তোর ধমক। আর কেউ তোর ধমক দেখে ভয় পেলেও আমি তোর ধমক দেখে ভয় পাই না। আর কি বললি? আমার সাথে আর বন্ধুত্বের সম্পর্ক আর রাখবি না? তুই তো ভালো। আমি আর তোর সাথে বন্ধুত্বের সম্পর্ক আর রাখবো না। তোর মতো খারাপ মেয়ের সাথে বন্ধুত্ব থাকার চেয়ে না থাকাই ভালো। কথাটা বলেই নীলিমা সেখান থেকে চলে গেল। আমাদের ক্লাসটা অনেক বড়। এইসব ঝামেলা ক্লাসের প্রথম সারিতে হচ্ছিল, আর আমি শেষের সারিতে বসে দেখছিলাম সামনে কিছু একটা হচ্ছে, কিন্তু আমি কিছুই বুঝছিলাম না কি হচ্ছে। হঠাৎ নীলিমার ক্লাস থেকে বের হয়ে যাওয়ার পর আনিকা রাগে গজগজ করতে করতে আমার দিকে আসতে লাগলো। আমি আজকে আবার কি করলাম? আমাকে মারলেন কেন? মারবো না তো কি করব? আজকে তোর জন্য আমাকে কতগুলো কথা শুনতে হলো। আমার জন্য? কিন্তু আমার জন্য আপনাকে কে কি বললো? কেন দেখিস নাই এত সময় নীলিমা আমাকে কত কিছু বলে গেল? ও, বুঝেছি। এত সময় দেখে মজা পেয়েছিস, আর এখন আমার মুখ থেকে শুনে মজা নিতে চাস? না না, আপনি ভুল বুঝছেন। আমি সত্যিই জানি না আপনাকে কে কি বলেছে। আজকে তোর জন্য ওই নীলিমা আমাকে কত কিছু বলে গেল। তোকে আর ওকে আমি কাউকেই ছাড়বো না। আপনার সাথে যা করার নীলিমা আপু করেছে, তার জন্য আপনি শুধু শুধু আমার উপর বদলা নিবেন কেন? আর আমি তো আপনাকে কিছুই বলিনি। চুপ, একদম চুপ। কালকে আমার মুখে মুখে কথা বলার জন্য এত অপমান করলাম, অথচ আজকেই আবার আমার মুখের উপর কথা বলছিস। দাঁড়া, দেখাচ্ছি তোকে। আজকে এমন শাস্তি দিব যে ওই ভার্সিটিতে আর কাউকে তুই নিজের চেহারা দেখাতে পারবি না। কথাটা বলে আনিকা এমন কিছু করলো যা ক্লাসের টাকা কেউ হয়তো ভাবতেই পারেনি। আনিকা নিজের শরীরের সমস্ত রাগ আর জেদ আমার উপর ঢালতে লাগলো। আনিকা কথাটা শেষ করেই সম্পূর্ণ ক্লাসের সামনে আমার চুল ধরে টানতে শুরু করলো। আনিকা আমার চুল ধরে এতটাই জোরে টানতে লাগলো যে এক সময় আমার মুখ দিয়ে ব্যথায় আহ করে চিৎকার বের হতে লাগলো। আমাকে এমনভাবে চিৎকার করতে দেখে আনিকার বন্ধু বান্ধবীরা এসে আনিকাকে ধরে ক্লাবের বাহিরে নিয়ে গেল। আনিকাকে বাহিরে নিয়ে যাওয়ার পর আমি আমার চুলগুলো ধরে বেঞ্চে বসে পড়লাম। আনিকা আমার চুলগুলো ধরে এতটা জোরেই টেনেছিল যে আমার চোখ দিয়ে জল বেরিয়ে পড়ল। এতটা ব্যথা সহ্য করে অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বেঞ্চেই বসে রইলাম। আর ক্লাসের সবাই আমার অবস্থা দেখে হাসতে লাগলো। অন্যদিকে আনিকাকে আনিকার বন্ধু বান্ধব বাহিরে নিয়ে যাওয়ার পরে আনিকার রাগ এখনো কমেনি। ওই ছাড় ছাড় বলছি আমাকে। আনিকার বন্ধুরা আনিকাকে ছেড়ে দিল। তোরা আমাকে ওইখান থেকে টেনে নিয়ে আসলি কেন? আমি আজকে ওই ফকিন্নির বাচ্চাকে একটা উচিত শিক্ষা দিয়েই দিতাম। ওর জন্য আজকে নীলিমা আমাকে কত কিছু বলল। তাই বলে সবার সামনে এইভাবে শিক্ষা দিবি? যারা জীবনে তোর দিকে তাকাতেও সাহস পায় না, আজকে তারাও তোর এই কাণ্ডে দেখে হাসছে। রাগে আমার মাথা ঠিক থাকে না, তাই এমন কিছু করে ফেলেছি। আনিকা, মাথাটা ঠান্ডা করে কিছু একটা ভাব। ভাবাভাবির পালা শেষ, এখন শুধু শিক্ষা দেওয়ার পালা। কি করবি তুই? অপেক্ষা কর, কিছুদিন পরেই দেখতে পারবি আমি কি করি। আচ্ছা। সেদিন আর আনিকা ক্লাস করলো না। ক্লাস না করেই বাড়িতে চলে গেল। অন্যদিকে নীলিমাও আনিকার সাথে ঝগড়া করে বাড়িতে চলে গিয়েছে। দেখতে দেখতে 2টো দিন চলে গেল। এই 2 দিনের মধ্যে আনিকা আর ভার্সিটিতে আসেনি। 2 দিন পর একদিন রাতে আমি একটা জায়গা থেকে হাঁটতে হাঁটতে মেসের দিকে যাচ্ছিলাম। তখন দেখলাম মাঝ রাস্তায় কয়েকজন ছেলে একটা মেয়েকে ঘেরাও করে রয়েছে। মেয়েটা তাদের কাছ থেকে পালাতে যাচ্ছে, কিন্তু পারছে না। তাই হাঁটতে হাঁটতে ওদের সামনে গিয়ে দেখলাম মেয়েটি আর অন্য কেউ না, আনিকার বান্ধবী নীলিমা।
নীলিমা আমাকে দেখিয়ে এক প্রকার দৌড়ে আমার কাছে চলে আসলো। সাগর, আমাকে ওদের হাত থেকে বাঁচাও। দেখো না ওরা আমার সাথে কেমন করছে। ও ফুলটুসি, ও কি তোমার হিরো যে তোমাকে ও বাঁচাবে? ওই হিরো, তুই ভালোই ভালোই ওকে আমার কাছে রেখে যা, না হলে তোর অবস্থা খারাপ করে ফেলবো। আমার বোনকে আপনাদের কাছে রেখে যাব কেন? হ্যাঁ, বোনের দেরি হচ্ছে দেখে আমি বোনকে এগিয়ে নিতে এসেছি। ওহ, তাহলে যা, আজকে তোদের ছেড়ে দিলাম। অন্য একদিন যদি তোর বোনকে এত রাতে একা দেখতে পাই তাহলে কিন্তু আর ছাড়বো না। আচ্ছা, কথাটা বলে বখাটেগুলো চলে গেল। তুমি ওদের কাছে আমাকে তোমার বোন বললে কেন? আমরা একসাথে পড়ি, সেই হিসেবে তো আমরা ভাই বোন, তাই না? তা ঠিক। তাছাড়া ওরা বখাটে হলেও ওদের পরিবার আছে, ওদের মা বোন আছে। আর একজন ভাইয়ের সামনে কোনো বখাটে ছেলে তার বোনকে কিছু বলার সাহস পাবে না। তাই আপনাকে আমি আমার বোন বলেছি। ও আচ্ছা। তা এত রাতে আপনি কোথা থেকে আসলেন? আনিকা আমার সাথে সবকিছু ঠিক করার জন্য ওর বাড়িতে ডাকছিল, তাই আমি গিয়েছিলাম। ওর সাথে কথা বলতে বলতে কখন যে এত রাত হয়ে গিয়েছে বুঝতেই পারিনি। ও আচ্ছা, তাহলে এখন বাড়ি যান, না হলে আরো রাত হয়ে যাবে। তুমি কি একটু আমাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে? আসলে এই রাস্তাটা এতটা ভালো না। এই রাস্তায় অনেক বকেটে ছেলে থাকে, কখন কে কোন সময় আবার আমাকে আটকে ফেলবে তাই বললাম। ঠিক আছে, চলুন। তারপর আমি আনিকাকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে একটা সিগারেট বের করে টানতে টানতে মেসে চলে আসলাম। পরের দিন ভার্সিটিতে আমি একটা গাছের নিচে বসে রয়েছি। তখন নীলিমা আমার কাছে এসে কথাটা বলতে লাগলো। হঠাৎ করে আনিকা তার সব বন্ধু বান্ধবীদের নিয়ে আমাদের সামনে হাজির হলো। কিরে, কালকে এত কিছু হয়ে যাওয়ার পরেও আজকে আবার কোন মুখে ভার্সিটিতে আসলি? আনিকা, তুই এসব কি বলছিস? আর কাকে বলছিস? আমি এসব তোকে বলছি। তুই কি মনে করেছিলি তুই আমাকে অপমান করবি আর আমি তোকে এভাবেই ছেড়ে দিব? না না, তুই একদম ভুল ভাবছিস। তাই তো কালকে তোকে ধর্ষণ হওয়ার জন্য ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আমি ভাবতে পারিনি তুই এতটা নির্লজ্জ যে ধর্ষণ হওয়ার পরেও আবার ভার্সিটিতে আসবি। আমি তো ভাবছিলাম তুই আমার সাথে আবার বন্ধুত্ব করার জন্য কালকে রাতে তোর বাসায় ডেকেছিলি, কিন্তু তোর মনে যে এসব ছিল সেটা আমি ভাবতেও পারিনি। এখন আর তোর ভাব আর না ভাব দিয়ে কার কি আসে যায়? আমার প্রতিশোধ আমি নিয়ে নিয়েছি। তোকে দুঃখের সাথে বলতে হচ্ছে যে প্রতিশোধ সফল হয়নি। কালকে রাতে আমার সাথে কিছুই হয়নি। মানে তুই যে রাস্তা দিয়ে কালকে রাতে গিয়েছিস সেই রাস্তায় তো অনেক বখাটে ছেলে থাকে, তারা তোকে কিছু করে নাই? না, করেনি। কেন? তারা কি তোর ভাই নাকি যে তোকে এমনিতেই ছেড়ে দিয়েছে? না, তারা আমার কেউ না, কিন্তু আমার সাথে কালকে রাতে একজন ছিল, তাই কেউ আমার কিছু করতে পারেনি। কে ছিল? এই সাগর, ও ছিল আমার সাথে। তুই আবার? ভেবেছিলাম নীলিমাকে শিক্ষা দিয়ে তারপর তোর একটা ব্যবস্থা করব, কিন্তু না, এখন দেখছি তোরই আগে ব্যবস্থা করা দরকার ছিল। আনিকা কথাটা শেষ করার সাথে সাথেই ঠাস ঠাস করে দুটো শব্দ হলো। থাপ্পড় দুইটা এবার আমার গালে না, বরং আনিকার গালে পড়লো, আর থাপ্পড়টা আমি মেরেছি। তোর এত বড় সাহস, তুই আমাকে মারলি? 1 মিনিট ম্যাডাম, এত তাড়া কিসের? আমি আনিকার হাত ধরে। তুই কোন সাহসে আমার হাত ধরেছিস? তুই জানিস আমার হাত ধরার ফল কি হতে পারে? ফলের চিন্তা এই ছেলে করে না। আপনি এতদিন আমাকে মারছেন, অপমান করেছেন, আমি কিছু বলিনি, কিন্তু আপনি এত খারাপ একটা কাজ করেছেন সেইটা জেনেও যদি আমি চুপ করে থাকি তাহলে ঈশ্বর আমাকে ক্ষমা করবেন না। ঈশ্বর তোর সাথে কি করবে আর না করবে সেটা আমি জানি না, কিন্তু আমি তোর সাথে যা করব সেইটা তুই ভাবতেও পারবি না। আপনার এই খোলা ধমকে আমি ভয় পাই না। তাই নাকি? হ্যাঁ। তোর যদি সাহস থেকে থাকে তাহলে ভার্সিটিতে আর 1 ঘন্টা থেকে দেখা, তারপর তুই আমাকে দেখে কিভাবে ভয় না পেয়ে থাকিস সেটা আমি দেখে নিব। 1 ঘন্টা কেন, আমি সারাদিন এই ভার্সিটিতেই থাকবো। তোর যদি কিছু করার থাকে তাহলে করে দেখা।
ঠিক আছে, আমিও দেখাচ্ছি আমি কি করতে পারি। কথাটা বলেই আনিকা ওসব বন্ধু বান্ধবীদের নিয়ে চলে গেল। আমার সাথে আনিকার এই ঝামেলাইগুলো নীলিমা আর দূর থেকে রিয়াজ দেখছিল। আনিকা আমাদের সামনে থেকে যাওয়ার সাথে সাথেই রিয়াজ আমাদের সামনে দৌড়ে চলে আসলো। সাগর, তুই এটা কি করলি? কেন? আমি আবার কি করলাম? সাগর, তোকে না আমি বলেছিলাম আনিকার সাথে কোনো রকম ঝামেলা করবি না, তাহলে তুই এখন ওর সাথে ঝগড়া করলি কেন? কি করব? ও মেয়ে হয়েও যদি একটা মেয়ের ইজ্জত সম্মান করে না, তাই আমি ওকে একটু শিক্ষা দিয়ে দিলাম। সাগর, তুই নিজেও জানিস না তুই কি করে ফেলেছিস। আমি এমন কি করেছি যার জন্য আপনারা এমনভাবে কথা বলছেন? আর আপনারা কান্নাই বা করছেন কেন? তুই আনিকাকে শিক্ষা দিতে গিয়ে নিজের কত বড় ক্ষতি করে ফেলেছিস সেটা সম্পর্কে তোর কোনো ধারণা নেই। আরে ভাই, আপনারা যদি আমাকে সবকিছু ভেঙে না বলেন তাহলে আমি বুঝবো কি করে? সাগর দেখ, এখনো সময় আছে, তুই আনিকার পায়ে ধরে ক্ষমা চেয়ে নে, তাহলে অন্তত আনিকা তোকে ক্ষমা করে দেবে, না হলে আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আমি তো কোনো ভুল করিনি, তাই ওই মেয়ের পা ধরে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাছাড়া ওই মেয়ে কে যে ওর সাথে ঝগড়া করলে জীবন হারাতে হবে? ওর বাবা এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী। তাতে কি হয়েছে? তুই কি কখনো এই শহরের সব থেকে বড় ডন বা সন্ত্রাস রতন ভাইয়ের নাম শুনেছিস? এইটা সেই লোক না যে ড্রাগ সহ বিক্রি করে আর এই পর্যন্ত অনেক মানুষ মেরেছে, এমনকি আমাদের দেশের একজন মন্ত্রী না? হ্যাঁ, সেই লোকটি। কিন্তু মন্ত্রী হলে কি হবে? উনি তো একটা সন্ত্রাস। দেশের সবাই জানে উনি সন্ত্রাসী করে, কিন্তু কারো কাছে প্রমাণ নেই। এমনকি যে বা যারা ওনার বিরুদ্ধে কথা বলে তারা আর পরের দিন সূর্য দেখতে পারে না। ওই লোকটার সাথে আনিকার কি সম্পর্ক? ওই লোকটি আনিকার বাবা। কি? হ্যাঁ, তাই আমি তোকে বারবার বলতাম আনিকার থেকে দূরে সরে থাকিস, ওর সাথে ঝগড়া করিস না, কিন্তু তুই আমার কথা শুনলি না। এখন যে আনিকা তোর সাথে কি করবে সেটা কেউই জানে না। হয়তো তোকে মেরেও ফেলতে পারে। মেরে ফেলবে? তাও আবার আমাকে? শুধু আনিকা কেন, ওর বাবা রতনও আমাকে মারতে পারবে না। কেন তোকে মারতে পারবে না? এত কিছু তুই বুঝবি না, কিন্তু আজকে তুই যে আমার কত বড় সাহায্য করলি সেইটা তোকে বলে বুঝাতে পারবো না। ওদের কথা শুনে আমি এক প্রকার হাসতে হাসতে সেখান থেকে চলে আসলাম। অন্যদিকে নীলিমা আর রিয়াজ আমার দিকে অবাক নয়নে তাকিয়ে আছে। রিয়াজ, ওর হঠাৎ কি হলো যে ও এমন ভাবে পাগলের মতো হাসতে লাগলো? আমি জানি না রে। যেখানে সবাই আনিকা আর আনিকার বাবার নাম শুনে সম্পূর্ণ দেশের মানুষ ভয়ে ক্যাপে, সেখানে ও হাসছে। এটা দেখে আমিও তো অবাক হয়ে যাচ্ছি। রিয়াজ, ভয়ের কারণে সাগরের মাথা কি নষ্ট হয়ে গিয়েছে? আমার তো মনে হয় না। আমি কখনো কাউকে ভয়ে হাসতে দেখি নাই, উল্টো কান্না করতে দেখেছি। কিন্তু ও তো হাসছে। সেটাই তো বুঝলাম না, সাগরের হঠাৎ কি এমন হলো যে ও হাসতে লাগলো? আচ্ছা, ও কি আমাদের কথা সিরিয়াসলি নিল না? ওর হাসি দেখে তো মনে হচ্ছে আমাদের কথা সাগর সিরিয়াসলি নেয়নি, এমনকি আমাদের কথাগুলো মজা হিসেবে নিয়েছে। কিন্তু এতে যে ওর কত বড় ক্ষতি হবে সেটা ওকে কে বোঝাবে? আমিও জানি না রে, চল দেখি কি হয়। হ্যাঁ চল। তারপর রিয়াজ আর নীলিমা আমার পিছনে পিছনে ক্লাসের দিকে আসতে লাগলো। অন্যদিকে আনিকা আমার থেকে দূরে গিয়ে তার বাবাকে ফোন করলো। মামুনি, হঠাৎ ভার্সিটিতে গিয়ে বাবার কথা মনে পড়লো যে, কোথাও অসুবিধা হয়েছে নাকি? হ্যাঁ বাবা, অনেক বড় অসুবিধা হয়েছে। আমার মামুনির কি হয়েছে? এমন করে কান্না করছে কেন? কেউ কি কিছু বলেছে? হ্যাঁ, ভার্সিটির একটা ছেলে আমাকে থাপ্পড় মেরেছে। কি? এত বড় সাহস! আমার মেয়েকে মেরেছে? কে মেরেছে? ওর নাম আর ঠিকানা আমাকে বলো, আমি এখনই ওকে মেরে ফেলবো। বাবা, তোমার কিচ্ছু করতে হবে না, তুমি শুধু আমাকে বিকাশ করে টাকা পাঠিয়ে দাও, আমি মানুষ ভাড়া করছি, ওকে শিক্ষা দিচ্ছি। মামুনি, তুমি হঠাৎ মানুষ ভাড়া করতে গেলে কেন? আমরাই তো কত লোক আছে, ওদের পাঠিয়ে দিতাম। তার আর দরকার নেই, আমি ভাড়া করে ফেলেছি, তুমি শুধু টাকা পাঠিয়ে দাও, আমি ওকে এমন শিক্ষা দিব যে ও আর জীবনেও ভুলবে না। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি এখনই টাকা বিকাশ করে দিচ্ছি। আচ্ছা।
কিছু সময় পর আনিকার বাবা আনিকাকে টাকা পাঠিয়ে দেয়। সেই টাকাগুলো দিয়ে আনিকা তার ভাড়া করা মানুষগুলো নিয়ে ভার্সিটিতে হাজির হয়। আনিকার পিছনে এত মানুষ, আর তাদের সবার হাতে হকি স্টিক, ব্যাট এবং আরো অনেক কিছু আছে। এইভাবে ভার্সিটির ভিতরে আনিকাকে আসতে দেখে সবাই ভয়ে প্রায় যায় যায় অবস্থা। আমি ক্লাস করছিলাম, হঠাৎ আনিকা সবাইকে নিয়ে ক্লাসে এসে উপস্থিত হয়। ক্লাসে শিক্ষকও ছিল, কিন্তু আনিকার উপর এই ভার্সিটিতে কেউ কথা বলে না, কারণ সবাই আনিকার বাবাকে দেখে অনেক ভয় পায়। আনিকা ক্লাসে এসে একটা ছেলেকে ইশারা করে আমাকে দেখিয়ে দেয়। সেইটা দেখে ছেলেটা আমার সামনে এসে আমার শার্টের কলার ধরে টানতে টানতে ভার্সিটির মাঠে নিয়ে আসে। আমার পিছনে পিছনে আনিকা এবং ক্লাসের সবাই মাঠে এসে উপস্থিত হয়। দেখতে দেখতে ভার্সিটির সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবাই এসে উপস্থিত হয়। সবাই আমার থেকে প্রায় অনেকটা দূরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে থাকে। চাইলেও কেউ এগিয়ে এসে আমার সাহায্য করার সাহস পায় না। আমাকে ছেলেটা যখন টেনে আনছিল তখন এবং টেনে মাঠে আনার পর আমি এমন কিছু করলাম যা দেখে সেখানে উপস্থিত সবাই এবং তাদের সাথে আনিকা ও তার বন্ধু বান্ধবীরা অবাক হয়ে গেল। আনিকা যখন ক্লাসের সবার সামনে ও লোকদের দিয়ে আমার শার্টের কলার ধরে আমাকে টেনে টেনে মাঠে আনছিল, তখন আনিকা আমার দিকে অবাক নয়নে তাকিয়েছিল, কারণ সম্পূর্ণ রাস্তা আমি হাসতে হাসতে এসেছি। এমনকি মাঠে আসার পরেও আমার হাসি থামার কোনো নামগন্ধই নেই। তাই তো সম্পূর্ণ ভার্সিটির সবাই মাঠে এসে জড়ো হয়েছে, কারণ যার সামনে মৃত্যু তাকে যদি কেউ পাগলের মতো হাসতে দেখে তাহলে তো অবাক হওয়ারই কথা। কিরে, তোর মাথার তার নষ্ট হয়ে গিয়েছে নাকি? না তো। তাহলে এভাবে হাসছিস কেন? তোর বোকামি দেখে। আমার বোকামি? আমি তোকে মারতে এসছি আর তুই বলছিস আমি বোকামি করছি? হ্যাঁ, তুই তো বোকামি করছিস, তাই তো আমার অনেক হাসি পাচ্ছে। আমি কি এমন বোকামি করছি বলতো একটু শুনি। এখনো তোর ওইসব জানার সময় হয়নি, যখন সময় হবে তখন এমনিতেই জানতে পারবি। তোর মতো ফকিন্নির ফালতু কথা শোনার কোনো প্রয়োজন আমার নেই। ওই, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? মার ওকে। আনিকার ইশারা পেয়ে ভাড়া করা গুন্ডাগুলো আমাকে মারতে শুরু করলো, কিন্তু ওরা আমাকে যত মারছে ততই অবাক হচ্ছে। শুধু ওরা না, সেখানে উপস্থিত প্রতিটা মানুষ অবাক হচ্ছে, কারণ ওদের মার খেয়ে যেখানে আমার কান্না করার কথা সেখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছি। কিন্তু অন্যদিকে ওরা আমাকে মারতে মারতে ওদের আনা প্রায় অর্ধেকের বেশি লাঠি, হকি স্টিক সবকিছু আমার পিঠে ভেঙে ফেলেছে। এক পর্যায়ে আমি মার খেতে খেতে মাটিতে শুয়ে পড়ি, তবুও পাগলের মতো হাসি বন্ধ করিনি। আমাকে এভাবে মার খেতে দেখে ভার্সিটিতে উপস্থিত প্রতিটা ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, এমনকি আনিকার সব বন্ধু বান্ধবীদের চোখে জল এসে পড়েছে। এমনকি ভাড়া করা গুন্ডাগুলো প্রায় ক্লান্ত হয়ে গিয়েছে। ওই দাঁড়া। কেন রে, আমাকে মারতে দেখে তোর কষ্ট হচ্ছে নাকি? তোর মতো ফকিন্নির বাচ্চাকে মারতে দেখে আমার কষ্ট হতে যাবে কেন? আর আমার কষ্ট হলে কি তোকে এইভাবে পশুর মতো মরার জন্য মানুষ ভাড়া করে আনতাম? তাহলে ওদের থামালি কেন? ওদের বল আমাকে আরো মারতে। সাগর, ওরা তোকে এত মারছে, তোর কি একটু ব্যথা লাগছে না? কষ্ট হচ্ছে না? আমাকে দেখে কি মনে হচ্ছে আমার ব্যথা লাগছে, আমি কষ্ট পাচ্ছি? না তো। তাহলে এই প্রশ্ন কেন? ওদের ওদের মারের কারণে তোর মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, তবুও তোর মুখ থেকে হাসি থামছে না, তাই এমন প্রশ্ন করলাম। ওদের হাতে মার খেয়ে আমার বেশ মজাই লাগছে, তাই হাসছি। ওই, তোরা আবার মারতে শুরু করতো। ছেলেগুলোকে উদ্দেশ্য করে বললাম, মানে আবার আমাকে মারতে শুরু কর। ওই আনিকা, তুই তো লোকদের বল না আমাকে মারতে। আনিকাকে উদ্দেশ্য করে বললাম। ওদের আর তোকে মারতে হবে না। কেন? ওরা তো এখনো আমাকে মেরে ফেলেনি, তাহলে ওরা আমাকে মারা বন্ধ করবে কেন? কারণ আমি তোকে এখন মারবো। কথাটা বলে আনিকা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। অন্যদিকে ভার্সিটির সবার ভিড়ে নীলিমা আর রিয়াজ নিজেদের মধ্যে বলতে লাগলো, ওই রিয়াজ, সাগর কি পাগল হয়ে গিয়েছে নাকি রে?
আমার তো তাই মনে হচ্ছে। না হলে এত মার খেয়েও কি করে হাসতে পারে? সেই সব বাদ দে। দেখ, এর আগে আনিকা ভার্সিটির যত ছেলেকে মেরেছে তারা একটু মার খেয়ে আর সহ্য করতে না পেরে আনিকার পা ধরে ক্ষমা চেয়ে নিয়েছে। কিন্তু সাগর তো এমন কিছুই করছে না, উল্টা বলছে তাকে আরো মারতে। এই জিনিসটা দেখেই তো আমি আরো বেশি অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা, সাগর বলেছিল না ও গ্রাম থেকে এসেছে? হ্যাঁ। গ্রামেও কি সাগর এর আগে এমন মার কখনো খেয়েছে? আমার তো মনে হয় না। আমার কিন্তু মনে হচ্ছে সাগর এর আগে এমন মার প্রায় খেয়েছে। তা না হলে কারো পক্ষে এত মার খেয়েও হাসি আসে? গ্রামে ওকে এত নির্মমভাবে মারবে? আমার জানা মতে গ্রামের মানুষ আমাদের শহরের মানুষের মতো এত নির্মম হয় না। ওদের চোখের সামনে যদি কেউ কাউকে মারে তাহলে নিজের প্রাণ দিয়ে হলেও ওরা সেই মানুষটিকে রক্ষা করার চেষ্টা করে। তাহলে সাগর এত মার সহ্য করছে কি করে? সেটাই তো আমাকে ভাবাচ্ছে। এইদিকে আনিকা আমার প্রায় কাছে এসে পড়েছে। আমি জানি তুই এত মার খেয়ে কি করে এখনো হাসছিস, আর তোর মজাই বা লাগছে কেন? তুই পারলে বলতো কেন? কারণ তোর শরীরের এই কাপড় তোর মারগুলো থেকে বাঁচাচ্ছে। ওরা যে শক্তি দিয়ে তোকে মারছে, তোর শরীরের কাপড়টা অনেকটাই আটকে দিচ্ছে, তাই নাকি? তাই না? কথাটা বলেই আনিকা আমার সামনে এসে আমার শার্ট ধরে একটানে আমার শার্ট ছিঁড়ে ফেলে দেয়। আমার শার্ট ছিঁড়ে ফেলে দেওয়ার পর আনিকা যখন আমার শরীরের দিকে তাকায় তখন অনেক ভয় পেয়ে যায়। শুধু আনিকা কেন, যে যে আমাকে মার খেতে দেখেছিল তারা সবাই ভয় পেয়ে যায়। এমনকি আমাকে যে যে ছেলেগুলো মারতে এসেছিল তারাও ভয় পেয়ে যায়, কারণ আমার সম্পূর্ণ শরীরের বেশিরভাগ জায়গায় গুলির ছাপ। দেখে মনে হচ্ছে আমার শরীরে কেউ বা কারা অনেকগুলো গুলি একই সাথে করেছে। আনিকা এইসব দেখে ভয়ে আমার থেকে কয়েকটা দূরে সরে যায়, আর ভাড়া করা গুন্ডাগুলো তো ভয়ে সেখান থেকে দৌড়েই পালিয়ে যায়। শুধু আনিকা নয়, সেখানে উপস্থিত প্রতিটা ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, এমনকি আনিকার বন্ধু বান্ধবীরাও ভয়ে কয়েকবার পিছিয়ে যায়। কি হলো, তুই সরে গেলি কেন? তো তো তু কি হলো বল। আর দেখ, তুই আমাকে মারতে কি সব মানুষ এনেছিস, ওরা তো দৌড়ে পালিয়েই গেল। আনিকা নিশ্চুপ, ভয়ে আনিকার করুণ অবস্থা। তুই তো বলেছিলি তুই আমাকে মারবি। এই নে হক স্টিক, আর আমাকে মারতে শুরু কর। একটা হক স্টিক তুলে আনিকার হাতে দিয়ে দিলাম। পা 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 পা। এইটা কি হলো, তুই হক স্টিক ফেলে দিলি কেন? আনিকা নিশ্চুপ। তুই যদি হকি স্টিক হাতে না নিস তাহলে আমাকে মারবি কে? আনিকা নিশ্চুপ হয়ে রইল। ওহ, বুঝতে পেরেছি, তুই আমাকে নিজের হাত দিয়ে মারবি না। তুই হয়তো চাস তোর হয়ে তোর বন্ধুরা আমাকে মারুক, তাই না? আনিকা একদম নিশ্চুপ মূর্তির মতো দাঁড়িয়েই থাকলো। ঠিক আছে, এই তোমরা একটা একটা হকি স্টিক দিয়ে তাড়াতাড়ি আমাকে মারতে শুরু করো, না হলে তোমাদের বান্ধবী আনিকা রেগে যাবে। হকি স্টিক সিয়াম, রিয়াদ এবং বাকিদের দিকে এগিয়ে দিয়ে, কিন্তু ভয়ে ওরা আরো দূরে সরে গেল। যা, ওরাও তো দূরে সরে গেল। এখন তাহলে কি করা যায়? আনিকা চুপচাপ আমার কথা শুনছে। ঠিক আছে, তোর বা তোর বন্ধু বান্ধবীদের কিছু করতে হবে না, তুই শুধু চেয়ে চেয়ে দেখ আমি কি করি। তারপর আমি এমন কিছু করতে লাগলাম যা দেখে সেখানে উপস্থিত সবাই আরো বেশি ভয় পেয়ে গেল, আর আনিকা ওর বন্ধু বান্ধবীদের তো প্রাণ যায় যায় অবস্থা হয়ে গেল। তুই যেইভাবে লোকগুলোকে দিয়ে আমাকে মারলি সেইভাবে আমি বেশি মজা পেলাম না। তাহলে কিভাবে তো তোমাকে মারতে বললাম? দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি। তার আগে বলতো তুই এইভাবে ভয় পাচ্ছিস কেন? কোথায়? আমি তো ভয় পাচ্ছি না। তাহলে এইভাবে তোতলাতে তোতলাতে কথা বলছিস কেন? ওই একটু। থাক, তোকে আর বলতে হবে না। তোর কথা যদি আমি এখন শুনতে চাই তাহলে তোকে আর দেখাতেই পারবো না কিভাবে মার দিতে হয়। কথাটা বলে আমি ক্লাসের দিকে হাঁটতে লাগলাম। কোথায় যাচ্ছিস? কিছু জিনিস আনতে যাচ্ছি। কাউকে কিভাবে মারতে হয় সেটা শিখতে হলে সেইগুলো লাগবে। কথাটা বলে আমি আবার হাঁটতে শুরু করলাম। আমাকে ক্লাসের দিকে যেতে দেখে সামনে দাঁড়ানো ছাত্রছাত্রীরা দৌড়ে সামনে থেকে সরে আমাকে যাওয়ার জন্য রাস্তায় করে দিল। তারপর আমি ক্লাসরুমে চলে গেলাম। বাহিরের থেকে কয়েকজন উকি দিয়ে দেখার চেষ্টা করছে আমি ক্লাসে কি করছি, কিন্তু কেউ ঠিক মতন দেখতে পারছে না।
কিছু সময় পর আমি ক্লাসরুম থেকে বেরিয়ে আসলাম। আসার সময় হাতে করে ক্লাসের সবগুলো টিউবলাইট খুলে নিয়ে এসেছি। আমাকে এইভাবে আসতে দেখে ঋতু আনিকার কাছে গেল। আনিকা তখনও ভয় কাঁপছিল। আনিকা, কি কি কি? সাগর এতগুলো টিউবলাইট ক্লাস থেকে খুলে আনলো কেন রে? আমিও তো বুঝতে পারি না কি করতে চাই ও। তুই এত সময় ওকে যেইভাবে ভাড়া করা গুন্ডা দিয়ে পশুর মতো মারলি, তার প্রতিশোধ কি সে নিবে না? মানে? মানে ওইসব টিউবলাইটগুলো দিয়ে তোকে মারবে না তো? তো তো তুই কি 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 সব বলছিস? আনিকা, আমার যা মনে হলো আমি তাই বলছি। দেখ এখন ও তোর সাথে কি করে। তারপর ঋতু আমার আগের জায়গায় চলে গেল। আনিকা ঋতুর কথাগুলো শুনে আরো বেশি ভয় কাঁপতে শুরু করলো। ওই রিয়াজ, সাগরের মাথায় কি চলছে বলতো? আমি কি করে বলবো ওর মাথায় কি চলছে? তাও ঠিক, কিন্তু ও লাইটগুলো দিয়ে কি করবে? হয়তো আনিকাকে মারার জন্য নিয়ে আসলো। ওকে যদি মারে তাহলে আমি অনেক খুশি হব। এতদিন সম্পূর্ণ ভার্সিটির সকলকে অনেক জ্বালিয়েছে। শুধু তুই না, এই ভার্সিটির প্রত্যেকটি ছাত্রছাত্রী খুব খুশি হবে। অন্যদিকে আমি টিউব লাইটগুলো নিয়ে আনিকার সামনে উপস্থিত হলাম। আনিকা তো ভয় যায় যায় অবস্থা। তুই এগুলো দিয়ে কি করবি? কাউকে কিভাবে মারতে হয় সেটা বোঝানোর জন্য আমি এগুলো নিয়ে আসলাম। তুই এখন কাকে মারবি? ভয় নেই, আমি তোকে মারবো না। তাহলে? দাঁড়া দেখাচ্ছি। শুরু করলাম আমার পাগলামি। কোনো দিকে না তাকিয়ে সরাসরি সেই লাইটগুলো দিয়ে মারতে শুরু করলাম। সবাই আমার দিকে অবাক নয়নে তাকিয়ে রয়েছে, কারণ কেউ ভাবতেই পারেনি আমি এইভাবে লাইটগুলো মেরে ভাঙবো। আরে থামেন থামেন, আপনারা যেটা ভাবছেন সেইটা না। আমি কিন্তু আনিকাকে লাইটগুলো দিয়ে মারছি না। আমি সবগুলো লাইট আমার নিজের মাথায় শরীরে মেরে মেরে ভাঙতে লাগলাম। এক পর্যায়ে সবগুলো লাইট ভাঙা শেষ হয়ে গেল। তারপর ভাড়া করা গুন্ডাগুলো রেখে যাওয়া হকি স্টিক আমার হাতে নিয়ে সেইগুলো দিয়ে নিজের পায়ে, হাতে আর শরীরে মাথায় মারতে লাগলাম। এক পর্যায়ে আমার মাথা ফেটে আর হাত পা থেকে রক্ত বেরিয়ে পড়তে লাগলো। আমি নিজেকে এতটা মেরেছি যে শরীর অনেকটা দুর্বল হয়ে গিয়েছে। আমি বুঝতে পারলাম যে কোনো সময় আমি অজ্ঞান হয়ে যাব, তাই নিজের হাত থেকে হকি স্টিক ফেলে দিলাম। শোন, এরপর থেকে যখনই আমাকে মারতে হবে শুধু শুধু টাকা খরচ করে গুন্ডা ভাড়া করে আনতে হবে না। আমাকে বলিস তাহলেই হবে। আনিকা একদম নিশ্চুপ। আর একটা কথা, আমি এখানে উপস্থিত সবাইকে বলে দিচ্ছি, আজকে এখানে যাই কিছু হলো না কেন, এইটা যদি বাইরের কেউ জানতে পারে, মানে আপনাদের ছাড়া আপনাদের পরিবারের মানুষ, যেমন মা বাবা ভাই বোন, কেউ যদি জানতে পারে তাহলে যে বলবে তার জন্য ভালো হবে না। সবাই একদম নিশ্চুপ। এরপর আমার সাথে কি হবে আমি জানি না। অজ্ঞান হয়ে যাওয়ার পর যদি কখনো আমার জ্ঞান ফিরে আসে আর আমি জানতে পারি আপনারা এই কথাটা কাউকে বলেছেন, তাহলে আপনাদের কপালে কি আছে সেইটা আপনারা কল্পনা করতে পারবেন না। সবাই নিশ্চুপ হয়ে আমার কথা শুনছে। তখন আনিকাকে উদ্দেশ্য করে বললাম, বিশেষ করে তোর বাবা যদি আজকে এই বিষয়গুলো জানতে পারে তাহলে তোর অবস্থা আমি কি করব তুই ভাবতেও পারবি না। আজকে তো তোকে কিছু না বলেই ছেড়ে দিলাম, কিন্তু সেদিন আর ছাড়বো না। এখন আপনারা সবাই যে যার যার মতো এখান থেকে চলে যেতে পারেন। এত সময় ধরে যে ছবি দেখছিল সেই ছবি এখানেই শেষ, আর আমার কথাটা ভুল করে ভুলিয়েন না। তারপর আমি এক পা করে দুলতে দুলতে ভার্সিটির গেটের দিকে যেতে লাগলাম। আমার সম্পূর্ণ শরীর দিয়ে রক্ত পড়ছে, তাছাড়া শরীরে আর বেশি শক্তি অবশিষ্ট নেই। তবুও হাঁটতে লাগলাম। সবাই এখনো আমার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। কিছু রাস্তা যাওয়ার পর আমার চোখ একা একাই বন্ধ হয়ে আসলো, আর তার সাথে সাথে আমার পা চলাও, অর্থাৎ আমি সেখানে অজ্ঞান হয়ে গেলাম। আমাকে পড়ে যেতে দেখে আনিকা আর আনিকার বন্ধু বান্ধবীরা অনেকটাই ভয়মুক্ত হলো, কারণ আমি বেঁচে থাকলে ওদের মনে একটা ভয় থাকবে। ওরা আমার উপর যে অন্যায় করেছে তার প্রতিশোধ যদি আমি নেই। আমি অজ্ঞান হওয়ার পর আমাকে এইভাবে পড়ে যেতে দেখে নীলিমা আর রিয়াজ দৌড়ে আমার কাছে আসলো। সেখানে উপস্থিত আরো অনেকে আসতে চেয়েছিল, কিন্তু কোনো একটা ভয়ের কারণে আর আসেনি।
নীলিমা আর রিয়াজ আমার কাছে এসে দেখে আমি অজ্ঞান হয়ে গিয়েছি। আর আমার শরীর থেকে যে হারে রক্ত বের হচ্ছে, আমাকে যদি হাসপাতালে নিয়ে না যাওয়া হয় তাহলে আমি মারা যাব। তাই ওরা সিদ্ধান্ত নিল আমাকে হাসপাতালে নিয়ে যাবে। নীলিমা, তুই এই ছোট লোককে নিয়ে কোথায় যাচ্ছিস? হাসপাতালে। তোরা ওকে নিয়ে কোথাও যাওয়ার দরকার নেই। কেন? তুই একে নিয়ে হাসপাতালে যাবি? ইয়াচ্ছি! ওকে যদি আমি আমার গাড়িতে ওঠাই তাহলে কি আমি সেই গাড়িতে আর কখনো চলতে পারবো না? তাই ওকে নিয়ে হসপিটালে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে আমাদের আটকাচ্ছিস কেন? কারণ আমি চাই ও এখানেই মারা যাক। এত সময় ধরে তো অনেক হিরো সাথে ছিল, এখন পারলে নিজে উঠে হসপিটালে যাও। দেখ আনিকা, তোর মন পাথরে হলেও আমার মন তো পাথরের না, তাই আমি যা করছি আমাকে করতে দে। নীলিমা, এখনো সময় আছে, আমার কথা শোন আর চুপ কর, না হলে কিন্তু তোর সাথে খারাপ কিছু হয়ে যাবে। চুপ করব কেন? আমি তো সত্যি বলছি, আর আজকে আমাকে কেউ চুপ করাতে পারবে না, কারণ আমি আর তোকে দেখে ভয় পাই না। যে মেয়ে টাকার অহংকারে নিজের 2 বছরের বান্ধবীকে ধর্ষণ হতে দেখতে চায়, নিজের ক্লাসমেটদের পশুর মতো ভাড়া করা গুন্ডা দিয়ে মার খাওয়াতে পারে, তার মতো অহংকারী আর নির্দিষ্ট মানুষ আর তুই একটা পৃথিবীতে আছে কিনা আমার সন্দেহ আছে। নীলিমা! চুপ, একদম চুপ। এতদিন অনেক সহ্য করেছি। টাকার অহংকারে তুই আর তোর ওই বড়লোক খারাপ বন্ধু বান্ধব অনেক অন্যায় করেছিস, সব দেখেও এতদিন কিছু বলিনি, কিন্তু আর না, আজকেও যদি আমি চুপ করে থাকি তাহলে উপরআল্লাহ আমাকে কোনো দিন ক্ষমা করবে না। নীলিমা, আমাদের হাতে আর বেশি সময় নেই। এখানে আমরা যত সময় নষ্ট করব সাগরের জীবনের জন্য ততটাই খারাপ হবে। তাই চলো আগে সাগরকে হাসপাতালে নিয়ে যাই, তারপর না হয় ওদের যা বলার বলিও। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। ওদের সাথে কথা বলে আর সময় নষ্ট করা ঠিক হবে না। তারপর নীলিমা আর রিয়াজ আমাকে নিয়ে হাসপাতালে চলে গেল। আনিকা আটকানোর চেষ্টা করেও কেন জানি করলো না। তারপর কি হয়েছিল আর আমার জ্ঞান ফেরার পর আমি কি কি করেছি সেগুলো আবার অন্য একদিন জানতে পারবেন। রিয়াজ আর নীলিমা আমাকে হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তার আমাকে এই অবস্থায় দেখিয়ে সাথে সাথে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। প্রায় 4 ঘন্টা পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসলো। এই 4 ঘন্টা রিয়াজ আর নীলিমা অপারেশন রুমের সামনে থেকে এক পাও সরেনি। দুজনেই সেখানে চুপ করে বসে দাঁড়িয়ে পায়চারি করছিল। ডাক্তারকে বেরিয়ে আসতে দেখে রিয়াজ আর নীলিমা ডাক্তারের সামনে গেল। ডাক্তার বাবু, সাগর এখন কেমন আছে? অপারেশন ভালো মতো হয়েছে, কিন্তু 72 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে আমরা ঠিক বলতে পারবো না। আচ্ছা, আপনারা বলুন তো ওনার এমন অবস্থা হলো কি করে? আসলে ওকে কয়েকজন গুন্ডা মেরেছে, তাই এমন অবস্থা। আচ্ছা, উনি কি কোনো আর্মি অফিসার? কেন বলো তো? ওনাকে দেখে তো মনে হচ্ছিল কয়েক মাস আগে ওনাকে কেউ অনেকগুলো গুলি মেরেছিল। আমি আমার জীবনে প্রথম এমন মানুষ দেখলাম যে কিনা এতগুলো গুলি খেয়েও এখনো জীবিত আছে। আর আর্মি অফিসার না হলে কারো শরীরে এতগুলো গুলি লাগা তো সম্ভব না। আচ্ছা ডাক্তারবাবু, আপনি কি শিওর যে ওইগুলো গুলির দাগই? হ্যাঁ, ওইগুলো গুলির দাগ। ওর শরীরে এতগুলো গুলি লেগেছিল, তার মধ্যে কি কোনো গুলি এখন ওর শরীরের মধ্যে আছে? না, এখন আর নেই। তবে এইটুকু বলতে পারি, ওনার শরীরে যতগুলো গুলি লেগেছে না কেন সবগুলো গুলি ওনার শরীরে বেশি ভিতরে যেতে পারেনি। হয়তো কিছুর সাথে লাগার পর ওনার শরীরে প্রবেশ করেছিল, তাই উনি বেঁচে গিয়েছিল এবং চিকিৎসকরা সবগুলো গুলি বের করতে পেরেছিল। ও আচ্ছা, আমি তাহলে এখন আসি। ডাক্তার সেখান থেকে চলে যাওয়ার পর রিয়াজ আর নীলিমা সেখানে থাকা একটা চেয়ারে বসে পড়ল। রিয়াজ? হ্যাঁ বলো। ডাক্তার কি বলে গেল শুনেছো? হ্যাঁ। সাগর কি আসলেই কোনো আর্মি অফিসার? হতেও পারে, আবার নাও হতে পারে। সাগর আর্মি অফিসার হওয়ার কারণ আমি দেখতে পাচ্ছি, কিন্তু না হওয়ার কারণ তো আমি দেখতে পাচ্ছি না। কিন্তু আমি দেখতে পাচ্ছি। কি কারণ? আমি মানলাম ডাক্তারের কথা মতো সাগর কোনো আর্মি অফিসার ছিল, কিন্তু আর্মি অফিসার হওয়া সত্ত্বেও সাগর কেন আবার আমাদের সাথে পড়ালেখা করতে আসবে? ও যেহেতু আর্মি, সেহেতু তো এইসব পড়ালেখা শেষ হয়ে যাওয়ার কথা ওর। এটাও তো হতে পারে যে সাগর এখানে কোনো সিক্রেট মিশনে এসেছে, তাই হয়তো আমাদের সাথে পড়ালেখা করার নাটক করছে। তোমার কথাও ফেলে দেওয়ার মতো না। তাছাড়া সাগর যদি আর্মি অফিসার না হয় তাহলে ওর শরীরে এত গুলির চিহ্ন আসলো কোথা থেকে?
একমাত্র আর্মি অফিসাররাই সব সময় যুদ্ধ করে, তাই এত এত গুলি শরীরে লাগার সম্ভাবনা থাকে। তুমি এটা অবশ্য ঠিক বলেছো। কালকে আমরা যখন ভার্সিটিতে যাব তখন প্রায় অনেকেই আমাদের সাগরের ব্যাপারে জিজ্ঞাসা করবে, তখন আমরা কি ওদের কি বলবো? যা সত্যি তাই বলে দেব। এখন চলো তো। কোথায় যাবে? সন্ধ্যা হয়ে এসেছে, আমি তোমাকে বাড়িতে দিয়ে আসি, না হলে তোমার পরিবারের মানুষ তোমার জন্য চিন্তা করবে। আমরা এখান থেকে চলে গেলে সাগরের কি হবে? ওর চিন্তা তুমি করো না। এই হাসপাতালে প্রায় সকল ডক্টরদের আমি ভালো মতোই চিনি। তারা যখন জেনে গিয়েছে সাগর আমার বন্ধু, তখন ওর কোনো অসুবিধে হবে না। তা না হয় হলো, কিন্তু ওর তো এখনো জ্ঞান ফিরল না। ওকে এখানে একা রেখে যাওয়া ঠিক হবে? আমি বললাম তো সাগরের কিচ্ছু হবে না। তাছাড়া সাগরের যখন জ্ঞান ফিরে আসবে তখন আঙ্কেল মানে ডক্টরবাবু আমাকে জানিয়ে দেবে, আর আমি হসপিটালে চলে আসব। তুমি চিন্তা করো না। ওর জ্ঞান ফিরে আসলে তুমি আমাকে একটু জানিয়ে দিও, আমি হাসপাতালে এসে ওকে দেখে যাব। আচ্ছা দিব। এখন চলো তো, তোমাকে বাড়িতে দিয়ে আসি। তারপর রিয়াজ এক প্রকার জোর করে নীলিমাকে নিয়ে যেতে লাগলো। একটা কথা বলা হয়নি যে রিয়াজের বাবা এই শহরের একজন বড় ব্যবসায়ী, ঠিক যেমনটি আনিকার বাবা তেমনটি। এদের মধ্যে পার্থক্য শুধু রিয়াজের বাবা সৎ ব্যবসায়ী আর আনিকার বাবা অসৎ এবং গুন্ডা ব্যবসায়ী ও এমপি। তারপর রিয়াজ ওর গাড়িতে করে নীলিমাকে ওর বাসায় পৌঁছে দিয়ে নিজের বাড়িতে চলে গেল। অন্যদিকে আনিকা ভার্সিটি থেকে ভয়ে ভয়ে বাড়িতে ফিরে। আনিকা শুধু ভাবতে থাকে, সাগর যদি ভালো হয়ে যায় তাহলে নিশ্চয়ই আমার উপর প্রতিশোধ নেবে, আর যদি আমি বাবাকে ওর কথা বলে দিই তাহলে ও আমার কি করবে। এইটা ভাবতেই আনিকার আত্মার জল শুকিয়ে যায়। তাই আনিকা সিদ্ধান্ত নেয় আনিকা ওর বাবাকে কিছু বলবে না। অন্যদিকে আনিকার বাবা যখন শুনল তার মেয়েকে কোনো মেয়ে বিরক্ত করছে, তখন তার মাথা গরম হয়ে গেলেও যখন আনিকা বলল সে ভাড়া করে গুন্ডা দিয়ে তার অবস্থা খারাপ করবে, তখন সে কিছুটা শান্ত হলো। কারণ এর আগেও আনিকা ভার্সিটির অনেক ছেলেকে শিক্ষা দিয়েছে। দেখতে দেখতে রাত হয়ে গেল। আনিকার মা বাবা আর বড় এক ভাই মিলে খাবার টেবিলে খাবার খেতে বসেছে। আনিকা, হ্যাঁ বাবা। আজকে ভার্সিটিতে তোকে যে ছেলেটা মেরেছিল তার কি অবস্থা করছিস? কার এত বড় সাহস আমার বোনের শরীরে হাত উঠিয়েছে? আর বাবা, এই কথাটা তুমি আমাকে এখন বলছো? ভাই শান্ত হও। শান্ত হব? আজ পর্যন্ত আমি আমার বোনের গায়ে কখনো হাত তুলি নাই। আর কে না কে তার কত বড় সাহস আমার বোনের গায়ে হাত তুলেছে। তুই একবারের ছেলে ঠিকানাটা আমাকে দে। ওই যে হাত দিয়ে তোকে মেরেছে আমি ওর হাত দুটো কেটে কুকুরকে খাওয়াবো। তোমার কিচ্ছু করতে হবে। তোর বলতে হবে না আমার কি করতে হবে আর কি করতে হবে না। তুই শুধু আমাকে ছেলেটার ঠিকানাটা দে, তারপর যা করার আমি নিজেই করব। আরে বাবা, আগে তো ওকে বলতে দে ও কি বলতে চাই, তারপর তো যা করার তুই করিস। কি বলতে চাস তুই তাড়াতাড়ি বল। আমি নিজেই ভাড়া করা গুন্ডা দিয়ে ওই ছেলেটাকে মেরে এমন অবস্থা করেছি যে ও আমার জীবনেও আর আশেপাশে আসবে না বা আসতে পারবে না। প্রাণ বেঁচে গেলেও আর জীবনে নিজের পায়ে হাঁটতে পারবে না। এই তো আমার মেয়ের মতো কাজ করছিস। আনিকা, শেষ পর্যন্ত তুইও? মা, আমিও কি? তুই শেষ পর্যন্ত তোর বাবা আর ভাইয়ের মতো গুন্ডামির পথে চলে গেলি? তোকে কতবার বলেছি তুই তোর বাবা আর ভাইয়ের মতো ব্যবহার করিস না, কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না। আহা, তুমিও না। চুপ করো তুমি। এতদিন নিজের ছেলেকে নিজের মতো গুন্ডা বানিয়েছো, দেখেও কিচ্ছু বলিনি, আর আজকে নিজের মেয়েটাকেও সেই রাস্তায় নিতে চাচ্ছ। এখনো সময় আছে, তুমি তোমার ছেলে মেয়ে এই গুন্ডামির রাস্তা থেকে সরে আসো, না হলে ওই দিন বেশি দূরে না যেদিন আমাদের বংশে বাতি দেওয়ার মতো জীবিত কেউ থাকবে না। আনিকার মার কথা শুনে আনিকার বাবা আর ভাই উচ্চস্বরে হেসে উঠল। তুমিও না? মা, তুমি এসব ভুল চিন্তা ভাবনা করা এখন থেকে বন্ধ করে দাও। কারণ এই পৃথিবীতে এখনো এমন কেউ জন্ম নেয় নেই যে আমাদের মারবে। আর যারা জীবনে কোনো সময় যদি ভেবে থাকে আমাদের দুজনকে মেরে ফেলবে, তাহলে তারা আমাদের মারার বুদ্ধি করার আগেই তাদের মেরে ফেলেছি। আর তুমি বলছো আমাদের কেউ মারবে? ভুলে যাস না, বাপেরও কিন্তু বাপ আছে। সবার থাকলেও আমাদের বাবা ছেলের উপর আর কেউ নেই। আত্মবিশ্বাস ভালো, কিন্তু বেশি আত্মবিশ্বাস
জীবনে কাল ডেকে আনে। সে তোমার যা ভাবার তুমি ভাবতে পারো। তারপর সেখান থেকে আনিকার মা খাবার রেখেই চলে গেল। এই বাড়িতে একমাত্র আনিকার মা এমন একজন মানুষ যে কিনা তাদের বাবা ছেলের এই গুন্ডামি দেখতে পারে না। সে অনেক চেষ্টা করেছে যাতে আনিকা তার বাবা আর ভাইয়ের মতো না হয়, কিন্তু সে পারেনি আনিকাকে আটকিয়ে রাখতে। বাবার ভাইয়ের দেখা দেখি সেও এই খারাপ রাস্তায় প্রবেশ করে গিয়েছে। আনিকার মার কথাগুলো আনিকার মনে থাকে ভয়টাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিল। কারণ আজকে ভার্সিটিতে সাগর যেভাবে আনিকাকে বিশেষ করে বলে গিয়েছে যাতে তার পরিবারের কেউ আজকে ভার্সিটির ঘটনাটা না জানতে পারে, তাতে আনিকা এমনিতেই ভয় পেয়েছিল। আর এখন ওর মায়ের কথা আরো বেশি ভয় পাইয়ে দিল। এইসব ভাবতে ভাবতে আনিকাও খাবার রেখে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। কিন্তু ভয়ের কারণে তার আজকে আর ঘুম আসছে না। দেখতে দেখতে সকাল হয়ে গেল। প্রতিদিনের মতো রিয়াজ আর নীলিমা ভার্সিটিতে গেল। নীলিমা রিয়াজকে দেখে ওর কাছে গেল সাগরের সম্পর্কে জানতে। নীলিমা রিয়াজের কাছে এসে রিয়াজকে যেই আমার কথা জিজ্ঞেস করবে তখনই রিয়াজের ফোনে একটা কল আসে। আর কল ধরতে যে শুনতে পেল তা শুনে অনেকটা চিন্তায় পড়ে গেল আর ভাবতে লাগলো এটা কি করে সম্ভব। সেদিন ভার্সিটিতে নীলিমা যখন দেখলো রিয়াজ একটা গাছের নিচে একা একা বসে রয়েছে তখন নীলিমা রিয়াজের কাছে গেল। রিয়াজ, হ্যাঁ নীলিমা বলো। সাগরের কি জ্ঞান ফিরেছে? মনে হয় না সাগরের এখনো জ্ঞান ফিরেছে, কারণ সাগরের জ্ঞান ফিরলে ডক্টর আঙ্কেল আমাকে ফোন করে জানাতো। ও, তুমি ওকে দেখতে যাবে? যেতে তো ইচ্ছে করছে। আমি ভাবছি ক্লাস শেষ করে হসপিটালে গিয়ে সাগরকে দেখে আসবো। তাহলে আমাকেও সাথে করে নিয়ে যেও। আচ্ছা। তাদের কথার মাঝেই হঠাৎ করে রিয়াজের মোবাইলে ফোন আসলো। রিয়াজ ফোন হাতে নিয়ে দেখতে পেল ডাক্তার আঙ্কেল কল করেছে, তাই তাড়াতাড়ি কলটা ধরলো। হ্যালো ডক্টর আঙ্কেল, কেমন আছেন? বাবা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা, আমার বন্ধু সাগরের কি অবস্থা? ওর ব্যাপারে কথা বলার জন্য তোমাকে ফোন করেছি। কি কথা আঙ্কেল, ওর কি কিছু হয়েছে? ডাক্তার একদম নিশ্চুপ হয়ে রইল। কি হলো আঙ্কেল, কথা বলছেন না কেন? সাগরের কি কিছু হয়েছে? না মানে আসলে কথাটা যে কিভাবে বলি। আঙ্কেল এত কিছু না ভেবে যা বলার তাড়াতাড়ি বলে ফেলুন, আমার অনেক চিন্তা হচ্ছে। সাগর, তোমার বন্ধুকে হঠাৎ করে হাসপাতালে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? সকালে যখন নার্স তোমার বন্ধুর রুমে ওকে দেখতে যায় তখন দেখতে পায় সেখানে তোমার বন্ধু ছিল না। আপনি না বললেন ওর অবস্থা বেশি ভালো না? 72 ঘন্টার আগে ওর জ্ঞান না ফিরলে আপনারা ভালো মতো কিছুই বলতে পারবেন না। তাহলে তাহলে এই অবস্থায় ও কোথায় চলে গেল? আমিও ঠিক বুঝতে পারছি না। তুমি এখন যেখানে আছো তাড়াতাড়ি একটু হাসপাতালে চলে আসো। ঠিক আছে, আমি আসছি। আপনি তাড়াতাড়ি ওকে খুঁজে বের করুন। তুমি চিন্তা করো না, আমি ওনাকে খুঁজে বের করার চেষ্টা করছি। তুমি তাড়াতাড়ি চলে আসো। কথাটা বলেই রিয়াজ ফোনটা রেখে হাসপাতালে আসার জন্য রওনা দিবে তখন নীলিমা রিয়াজকে আটকিয়ে ফেলে। রিয়াজ, কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? সাগরকে। মানে কি? ওর যে অবস্থা, ওই অবস্থায় ও কোথায় চলে যাবে? সেটা আমিও বুঝতে পারছি না। সাগর কি কোথাও চলে গিয়েছে নাকি ওকে কেউ হাসপাতাল থেকে নিয়ে গিয়েছে? কে নিয়ে যাবে? কেন, আছে না একজন? তুমি কার কথা বলছো? আনিকার কথা। ও সাগরকে নিয়ে কোথায় যাবে আর কেনই বা যাবে? হয়তো এখনো সাগরের উপর আনিকার রাগ কমেনি, তাই হয়তো আনিকা কাউকে পাঠিয়ে হাসপাতাল থেকে ওকে সরিয়ে নিয়ে গিয়েছে। হতে পারে, আবার নাও হতে পারে। এখন সামনে থেকে সরো, আমি হসপিটালে যাব। হসপিটালে গিয়ে দেখি সাগর কোথায় গেল বা কে সাগরকে নিয়ে গেল। আমিও যাব তোমার সাথে। ঠিক আছে, চলো। তারপর রিয়াজ নীলিমাকে সাথে করে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য গেটের দিকে যেতে লাগলো। নীলিমা আর রিয়াজ যে কথাগুলো বলছিল তারা জানে না তাদের কথা আরও একজন শুনছে। সেই একজন আর কেউ না, আনিকার বান্ধবী ঋতু। ঋতু ওদের দুজনের কাছে এসেছিল সাগরের অবস্থা জানার জন্য। ওদের কথাগুলো শুনে ঋতু কিছুটা ভয়মুক্ত হলো। তার সাথে সাথে সাগরের জন্য তার কিছুটা খারাপ লাগলো, কারণ ঋতু হয়তো বুঝতে পেরেছে সাগর হাসপাতাল থেকে কোথায় গিয়েছে।
বা কে বা কারা হাসপাতাল থেকে তাকে নিয়ে গিয়েছে। আর তার সাথে এইটাও বুঝতে পেরেছে সাগরের সাথে এরপর কি হতে চলেছিল। তাই ঋতু সেখান থেকে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে বাকি বন্ধু বান্ধবীরা ও আনিকা যেখানে আছে সেখানেই চলে গেল। ছি আনিকা, ছি, তুই এতটা খারাপ হতে পারিস আমি কখনোই ভাবতে পারিনি। কি করিসনি সেইটা বল। কালকে ছেলেটাকে ভাড়া করা গুন্ডা দিয়ে মার খাইয়ে তোর রাগ কমেনি, তাই আজকে নিজের ভাই বা বাবাকে বলে মানুষ পাঠিয়ে ওকে হাসপাতাল থেকে তুলে নিয়ে মেরে ফেলতে চাচ্ছিস। তোর কি মাথা ঠিক আছে? এসব তুই কি বলছিস? সিয়াম, আমার মাথা ঠিকই আছে, আর আমি যা সত্যি তাই বলেছি। এতদিন আনিকা ভার্সিটির যে ছেলেগুলোকে মেরেছিল তাদের একবার মেরেই শিক্ষা দিয়ে দিয়েছিল, তাই আমি মুখ ফুটে আর কিছু বলি নেই। কিন্তু ওই ছেলেটা কি এমন ভুল করেছিল যার জন্য তুই রাতে লোক পাঠিয়ে ওকে হাসপাতাল থেকে তুলে নিয়ে গেলি? ছেলেটা এখনো ভালো মতো সুস্থ হয়নি। আনিকা, তুই এই কাজটা ঠিক করলি না। আমার মনে হয় না ছেলেটার সাথে আরও কিছু করার কোনো দরকার ছিল। এমনিতে কালকে যা মার খেয়েছে তাতেই ছেলেটা যথেষ্ট শিক্ষা পেয়েছিল। তোরা শুধু শুধু আমার ঘাড়ে সব দোষ কেন দিচ্ছিস বলবি? শুধু শুধু তা নয় তো কি? আমার কি কোনো দরকার আছে নাকি ওই ফকিন্নির ছেলের পেছনে এত সময় নষ্ট করার? আমার যা করার তা তো আমি কালকেই করে ফেলেছি। তাহলে ছেলেটা হাসপাতাল থেকে কোথায় গেল? সেটা আমি জানবো কি করে? বাহ আনিকা, বাহ। আমরা এতদিন তোর সাথে ছিলাম কিন্তু কখনো তোর এই রূপ দেখতে পারি নাই। কিন্তু আজকে তুই যে রূপ ধারণ করে নাটক করছিস সেটা নিঃসন্দেহে সবাইকে বিশ্বাস করতে বাধ্য করবে। তুই কিছু করিস নেই। তুই কি কোনোভাবে বোঝাতে চাচ্ছিস আমি নাটক করছি? তুই তো নাটকই করছিস, আমি আর বোঝাবো কি? দেখ ঋতু, এইবার কিন্তু তুই বেশি বাড়াবাড়ি করছিস। নিকা, এখানে ঋতু বাড়াবাড়ি কি করলো? যা সত্যি ঋতু তাই তো বললো। তোরাও ঋতুর হয়ে কথা বলবি? কি করবা বল? তুই যে শেষ পর্যন্ত এতটা নিচে নেমে যাবি সেটা তো আমার ভাবতে পারি নাই। আসলে সেই দিন নীলিমা ঠিকই বলেছিল, টাকা অহংকারে আর বাবার গুন্ডামির জন্য তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস আর সাথে অন্ধ হয়ে গিয়েছিস। রিয়াদ! আনিকা, চিৎকার করে লাভ নেই। আমরা এখন আর তোর চিৎকারকে ভয় পাই না। তা পাবি কেন? এখন তো তোদের রক্ষাকর্তা এই ফকিন্নিটা চলে এসছে। ওকে দেখেই তোদের সবার ডানা বের হয়ে গিয়েছে, তাই না? কাউকে দেখেই আমাদের ডানা বের হয় নেই। এতদিন মুখ বুঝে তো সব অত্যাচার সহ্য করেছে, কারণ কোথাও একটা ভয় কাজ করত, কিন্তু এখন আর আমাদের মাঝে সেই ভয় কাজ করে না। তার কারণ হলো যে মেয়ে তার 2 বছরের বান্ধবীকে মানুষরূপী পশুদের সামনে ধর্ষণের শিকার হতে ছেড়ে দিতে পারে, সেই মেয়ের সাথে যত ভালোই ব্যবহার করি না কেন, আমাদের কোনো একটা ভুল হওয়ার সাথে সাথে আমাদের যে ক্ষতি করবে সেইটা আমরা কালকেই বুঝতে পেরেছি। তাই আর এখন তোকে আমরা ভয় পাই না। আমার সাথে শত্রুতার ফল কিন্তু ভালো হবে না। দেখ আনিকা, আমরা কেউ তোর সাথে শত্রুতা করতে চাই না। তাছাড়া আমরা জানি তুই এরপর আমাদের সাথে কি করবি, তাই তুই কিছু করার আগে আমরা করে ফেলবো। কি করবি তোরা? তোর সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক এখানেই সব শেষ করে দিব। আমরা চাই না আমরা এমন একটা মেয়ের সাথে বন্ধুত্ব রাখি যে নিজের বন্ধু বান্ধবীদের ক্ষতি করার আগে 2 মিনিট ভাবে না। তাছাড়া তোর সাথে বন্ধুত্ব রাখার মানে বন্ধুত্ব নামের সম্পর্কটাকে অপমান করা, তাই তোর সাথে সবকিছু এখানেই শেষ। কথাটা বলেই সবাই সেখান থেকে উঠে চলে যায়, আর আনিকা শুধু একা সেখানে বসে থাকে। ওই, তোরা সবাই যাবি? কোথায়? হাসপাতালে। কেন বলতো? আনিকার সাথে থেকে আমরা সাগরের সাথে যা করেছি তার জন্য ক্ষমা চাইতে। সাগর কি আমাদেরকে ক্ষমা করবে? সেটা তো জানি না, কিন্তু ক্ষমা তো চাইতেই হবে। ঠিক আছে, চল। আগে তো হাসপাতাল চল, গিয়ে দেখি সাগরকে ওরা খুঁজে পেয়েছে কিনা, তারপর না হয় ক্ষমা চাইবো। ঋতু, তুই একদম ঠিক বলেছিস। ওরা যদি সাগরকে খুঁজে না পায় তাহলে আমরা সবাই মিলে ওদের সাহায্য করব সাগরকে খুঁজতে। ঠিক আছে, চল। তারপর সবাই হাসপাতালে যাওয়ার জন্য রওনা দিল। তারপর কি হলো এবং সাগরকে কোথায় পাওয়া গিয়েছে সেই সব পরের পার্টে জানতে পারবেন। সেজন্য ধৈর্য ধরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।